এসএসসি 26 ব্যাচ আজকের ক্লাসে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে ইনবক্সে বা আমাদের ক্লাসবেলের পেজের যে ইনবক্স আছে এবং হচ্ছে ওইখানে প্রচুর পরিমাণ মেসেজ করছিলা। আমাদের পেইড কোর্সে যারা আছো তারাও এবং হচ্ছে কোর্সের বাইরে যারা আছো তারাও যে আমাদের একটা সিকিউর একটা সাজেশন দেন। এর আগে কিন্তু আমি তোমাদের টপিক বেসিস অনেক সাজেশন দিয়েছি। আমাদের পেজে আছে, ইউটিউবে আছে, ক্লাসবেল লিখে সার্চ দিলেই দেখবা চলে আসছে। ঠিক আছে, তুমি ফেসবুকে গিয়ে যদি ক্লাসবেল লিখে সার্চ দাও দেখবা কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের হিউজ সাজেশন দেওয়া আছে। ইভেন হচ্ছে তুমি যদি ইউটিউবে সার্চ দাও তুমি পেয়ে যাবে আমাদের সেই সুপার সাজেশনগুলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবচেয়ে বেশি চাওয়া ছিল হচ্ছে সিকিউ সাজেশনটা। ঠিক আছে, যে আমি সিকিউ নিয়ে খুব ভয়ে আছি, কোন সিকিউগুলি পড়বো। আমাদের কোর্সের স্টুডেন্টরা তো এগুলি জানোই। ঠিক আছে, যে যদিও তোমাদের আরও ধরো যদি তোমার প্রিপারেশন এখনও না থাকে, প্রিয় শিক্ষার্থীরা এসএসসি 26 ব্যাচ আমি তোমাদের আবার বলছি, ধরো তুমি যদি ভাবো যে না আমি এখনও সেই খাদের কিনারাতেই আছি, আমার পক্ষে সম্ভব না এসএসসিকে ক্র্যাক করা বা একটা কামব্যাক দেওয়া, আমি বলবো যে তোমরা আমাদের কোর্সগুলি করো। ঠিক আছে, আমি বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এইটার মাধ্যমে তুমি তোমার যে ভয়টা ছিল পরীক্ষা নিয়ে এটা টোটাল তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আজকে মাত্র আমরা 21টা সিকিউ বা 21টা সৃজনশীল আমরা কমপ্লিট করব। যেই সিকিউগুলি তুমি কমপ্লিট করলে তুমি নিশ্চিতভাবে তোমার ফাইনাল পরীক্ষায় এখান থেকে 5টা সিকিউ অথবা 4টা সিকিউ অথবা এই টাইপের 4টা সিকিউ অথবা এই টাইপের 5টা সিকিউ নিশ্চিত কমন পাবা। আমি ডিটেলস কথাবার্তা বলবো, তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখা, খাতায় নোট করা, পাশাপাশি হচ্ছে ক্লাসটাকে শেয়ার দিয়ে তোমার নিজস্ব প্রোফাইল পিকচারে বা প্রোফাইলে রেখে দেওয়া। কেন? কারণ আমাদের তো প্রতিদিন সাজেশন আপলোড হয়, ক্লাস আপলোড হয়, তোমরা জানো নিয়মিত হিউজ পরিমাণ তোমাদের জন্য আমরা কাজ করছি। তো হচ্ছে মানে ভিডিওগুলো আস্তে আস্তে নিচে চলে যায়, যখন তোমার প্রয়োজন তখন তুমি আর পাবা না। ঠিক আছে, তো কাজেই তোমার প্রোফাইলে শেয়ার করে রেখে দাও। চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করবো, আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। কেমন? দেখো, প্রথম হচ্ছে আমি তৃতীয় অধ্যায় থেকে টোটাল হচ্ছে তোমার সৃজনশীল আমি নির্ধারণ করেছি 3টা। এখান থেকে তোমাকে 3টা সৃজনশীল করতে হবে। কয়টা সৃজনশীল? 3টা সৃজনশীল। দেখো, একটা হচ্ছে এই যে মডেল নিয়ে, মডেল যে বোর মডেল, রাদারফোর্ড মডেল। দেখো এই মডেল থেকে একটা জায়গা আছে কৌণিক ভরবেগ নির্ণয়। আমি যা পড়াচ্ছি বা যা দিচ্ছি ওইগুলি কিন্তু তুমি খাতায় করার চেষ্টা করবা, অবশ্যই তুমি চেষ্টা করবা যে তোমার খাতায় এগুলো তুমি নিজে নিজে পারতেছো কিনা। ঠিক আছে, তারপরে বলছে এই 2টা মডেল থেকে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য। ঠিক আছে, আমরা অবশ্যই জানি যে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য, অবশ্যই হচ্ছে বোর মডেলটা কি অধিক গ্রহণযোগ্য। এবং কৌণিক ভরবেগের ঘটনাটা আমরা জানি mvr = n/2π। ঠিক আছে, mvr = n/2π। তারপরে দেখি এখান থেকে কি বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে এইটা আরেকটা সৃজনশীল, মানে অধ্যায় 3-এরই। ঠিক আছে, অধ্যায় 3-এরই মানে হচ্ছে কি বলছে, 1 নং উদ্দীপক হতে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তোমাদেরকে আমি এটা কত করিয়েছি, মানে আমি তোমাদের কিন্তু বেসিক্যালি এখানে 3টা ট্রিক শিখিয়েছিলাম, যে এই ট্রিক্সটা তুমি যদি ফলো করো তাহলে দেখবা খুব সহজেই হচ্ছে তুমি উদ্দীপক থেকে মানে ম্যাথমেটিক্স করছো। ঠিক আছে, কিন্তু উদ্দীপকটা হয়েছে কিনা, মানে সরি আনসারটা হয়েছে কিনা এটা কিন্তু তুমি নিজেই বলে ফেলতে পারবা যে হ্যাঁ আমার আনসারটা ঠিক আছে। আচ্ছা, যারা আমাদের এমসিকিউ ক্লাসগুলি করেছিলা কোর্সের, যে তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এই ট্রিক্সটা আমি শিখিয়েছি। ঠিক আছে, তারপরে বলছে এই যে তোমার 2, এই যে এটা এখানে বলছে উপস্তরগুলি শক্তির ক্রম ইলেকট্রন বিন্যাসের নীতির প্রতিফলন। বলছে কোন ইলেকট্রন বিন্যাস নীতির প্রতিফলন? তো আমরা তো বলেছি যে তুমি যদি এই রকম চিহ্ন দেখো তাহলে সেটা কি হবে? আউফবাউ নীতি। কি হবে? আউবাউ নীতি। তুমি একটা নরমালি বিষয়টা খেয়াল করো, এই যে আউবাউফ কথাটা আমি লিখলাম না, এটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না রে ভাই, এটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে কি বিল্ডিং আপ। যেহেতু এটা আমি সাজেশন ক্লাস চলছে তার মানে এত বিস্তারিত আমার পক্ষে পড়ানো সম্ভব না, কিন্তু সৃজনশীলটা তোমরা সলভ করবা, এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট।
তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন নং 3-এ যদি যাই, এই যে এখানে বলছে কপারের দুইটা আইসোটোপ, এইটা একটা আইসোটোপ, এইটা একটা আইসোটোপ। ভালো কথা বলছে কি যে এখানে একটা প্রশ্ন আসছে রোগ নির্ণয় আইসোটোপের ব্যবহার, এটা আমরা হিউজ পড়িয়েছি। হিউজ উদ্দীপকের আইসোটোপদের শতকরা পরিমাণ নির্ণয় করো এবং হচ্ছে কি উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম কি। হ্যাঁ, আমরা বলেছি ইলেকট্রন বিন্যাসে তোমরা যেই স্টেজে আছো এখানে দুইটা নিয়েই আছে, একটা হচ্ছে কি কপার, আর একটা হচ্ছে কি ভাই, আরেকটা হচ্ছে তোমার ক্রোমিয়াম। যেহেতু এই কপার অংশটা এখানে আছে তুমি ব্যতিক্রম দিবা, এবং ব্যতিক্রমের ক্ষেত্রে আমি এটাও বলেছিলাম যে এখানের খাতার মধ্যে D5S1 এবং হচ্ছে D10S1 এই জায়গাটা হচ্ছে তোমার লেখা থাকতে হবে। একটা হচ্ছে D5S1 আর একটা হচ্ছে কি D5S1 আর একটা হচ্ছে কি D10S1। এই দুইটা জায়গায় একটা হচ্ছে কি কপারের সাথে সম্পৃক্ত আর একটা হচ্ছে কি ক্রোমিয়ামের সাথে সম্পৃক্ত। এই কথাগুলি তোমার প্রশ্নে থাকতে হবে। তাহলে এখানে আমরা টোটাল কয়টা পেয়েছি, এই প্রথম অধ্যায় থেকে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে আমরা পেয়েছি টোটাল এখানে 3টা সিকিউ। এখানে কয়টা সৃজনশীল পেলাম আমি এখানে লিখে রাখছি, টোটাল কয়টা পেলাম, 3টা পেলাম। তারপরে দেখো আমরা যদি এখন চতুর্থ অধ্যায়ে যাই, ফোর্থ চ্যাপ্টার, যেটা তোমাদের পর্যায় সারণী, এখানে কি আলোচনা আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো। এখানে বলছে উদ্দীপকে এক্স এবং ওয়াই মৌলদের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় বলতে বেসিক্যালি তোমার কাছে ওনারা কি জানতে চেয়েছে, তোমার কাছে বেসিক্যালি জানতে চেয়েছে দুইটা কথা। একটা হচ্ছে গ্রুপ কত, একটা হচ্ছে গ্রুপ কত, আর একটা হচ্ছে পর্যায় কত। আর গ্রুপের টেকনিকটা আমি কি শিখেছিলাম, এস পি যুগ এস যুগ 10, আর একটা হচ্ছে কি ডি যুগ এস, এটা শিখেছিলাম। আর পর্যায়ের ঘটনাটা কি শিখেছিলাম, পর্যায়ের ঘটনাটা বলছিলাম কি সর্বোচ্চ সংখ্যা, এই জায়গাটা, ঠিক আছে। তারপরে বলছে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তাহলে ব্যতিক্রমের ঘটনাটা দেখো আরেকবার আসছে পরীক্ষা, এবং এটা কিন্তু রাজশাহী বোর্ডেও আসছে, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলি কমন যেগুলি না, এগুলি দেখবো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনোভাবে ঘুরায়া পেঁচায়া সুজায়া বাঁকায়া কিন্তু প্রশ্ন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি ব্যতিক্রমের ঘটনা আসলে আমাকে দুইটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কি ক্রোমিয়াম। এই দুইটা কথা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো বলতেছে প্রশ্ন নং 2, এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এক্স এর কি এই যে এইটা 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 এইটা, ঠিক আছে। এখানে এক্স বলতে কি বোঝানো হচ্ছে, এখানে যারা চালাকেরা বুঝে গেছে এক্স বলতে বেসিক্যালি কাকে বোঝানো হচ্ছে, কপারকে বোঝানো হচ্ছে। তারপরে বলতেছে ওয়াই জেড এম এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। যদিও এখানে ইলেকট্রন আসক্তির ক্রম, আচ্ছা ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করে, এখান থেকে একটি ইলেকট্রন আসক্তির ক্রম এরকম একটা টাইপ। তারপরে বলছে দেখো পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করে এবং আয়নীকরণ শক্তির ক্রম। দেখছো, একটা দিছে ইলেকট্রন আসক্তি, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আরেকটা তুমি পাবা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। এই যে দেখো 4 নাম্বারটা বলছে, এই যে জেড মৌলের অবস্থান একটা চাইছে, আরেকটা কি চাইছে, আকারের ক্রম, তিনটার আকারের ক্রম, বা এটাকে আমরা বলতে পারি কি ব্যাসার্ধের ক্রম। একটা হচ্ছে আকারের ক্রম, আরেকটা কি ব্যাসার্ধের ক্রম, রাইট, ওকে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায় বলতেছে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে, ওইখান থেকে আমরা তাহলে কয়টা পাইলাম, ওইখান থেকে আমরা পেয়েছি টোটাল 4টা। তাহলে আমরা প্রথম পেয়েছি 3টা, এখন পাইলাম হচ্ছে 4টা, টোটাল হলো হচ্ছে 7টা, ঠিক আছে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে কি বলছে, পঞ্চম অধ্যায় থেকে কি বলছে, ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এ বি সি মৌল শনাক্ত করো। আচ্ছা, তাহলে এইটা তো তোমরা জানোই, গ নাম্বারের প্রশ্ন বলছে এই যে AB3 এবং CB2 যৌগের মধ্যে কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয়। ভালো কথা বলছে কোনটা পোলার দ্রাবকে দ্রবণীয়। তোমাদের কিন্তু তোমরা যদি খেয়াল করো, তোমাদের মনে আছে কিনা আমি 10-12 দিন আগে একটা সাজেশন দিয়েছিলাম তোমাদের অধ্যায় বেসিস, ওইখানে কিন্তু পঞ্চম অধ্যায়ে আমি শুধু একটা টাইপ বলেছিলাম, খুব ভালোভাবে পড়বা, সেটা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। আর বলেছিলাম যে রিস্ক এড়াতে তুমি হচ্ছে অষ্টক নিয়ম আর দ্বিত্ব নিয়ম, এই দুইটা জায়গা তুমি শেষ করবা, তাহলেই দেখবা এই চ্যাপ্টারটাতে তোমার দক্ষতা চলে আসবে। তারপরে দেখো 2 নাম্বার প্রশ্নটা কি বলছে, বলছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। এই যে
কোন জায়গা থেকে নিয়ে আসছে? চতুর্থ অধ্যায় থেকে ধার করে নিয়ে আসছে। তাহলে সাধারণ নিয়মে কয়টা আছে? একটা আছে কপার আর একটা আছে ক্রোমিয়াম। এই একটা আছে ক্রোমিয়াম আর একটা আছে কপার। এইভাবেই যদি দেখো, তুমি যদি প্রশ্নের ধারাবাহিকতা বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারো পরীক্ষায় কি আসে কি আসে না। ঠিক আছে? আচ্ছা, এই যে সেম কথা, দেখো দ্রবণীয় হলেও এইটা পানিতে অদ্রবণীয়। এই যে তোমাকে কি জানতে হবে? আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এই জায়গাগুলি তোমাকে টোটাল ক্লিয়ার থাকতে হবে। তারপরে দেখো, তারপরে বলতেছে যৌগের বন্ধন প্রক্রিয়া ডায়াগ্রাম এবং হচ্ছে এই যে আবার দেখো পোলার দ্রাবকের দ্রবণীয়তা বিশ্লেষণ করো। আবার এসেছে এই প্রশ্নটা। তার মানে কি, আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এই জায়গাগুলি তোমাকে অবভিয়াসলি তোমাকে টোটাল ক্লিয়ার থাকতে হবে, রাইট? ওকে, তারপরে দেখো বলছে কি, আইসোটোপ দুটি শতকরার প্রাপ্যতার পরিমাণ বের করো। আর একটা আছে দেখো, এই যে এইটা সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু বি মৌল শুধুমাত্র আয়নিক বন্ধন গঠন করে। তার মানে কি, বি মৌলের ঘটনাটা কি হবে? ধাতু যোগ অধাতু, আর এ মৌলটি কি হবে? আয়নিক সমযোজী উভয়। তার মানে এখানে কোনো ঘটনা আছে। এখন তুমি নিজে একটু চেষ্টা করে দেখো তো এটা বুঝো কিনা, এই জায়গাগুলি বুঝো কিনা। ঠিক আছে? তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় বলছে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন আর হচ্ছে লিমিটিং বিক্রয়ক। লিমিটিং বিক্রয়কের আমি পরশুদিন একটা সাজেশন দিয়েছি যে লিমিটিং বিক্রয়ক থেকে কোন টাইপের সৃজনশীল আসে, এর মধ্যে কিন্তু একটা টাইপ এখানে আছে। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে আণবিক সংকেত নির্ণয় করো, যৌগটির কি আণবিক সংকেত নির্ণয় করো এবং এনএলআর কিনা। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অনেকে ভয় পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের ক্লাসে বুঝাইছিলাম যে এনএলআর জিনিসটা আসলে কি। আমার কথা বুঝতে পেরেছো? তারপরে দেখো প্রশ্ন নং 3, প্রশ্ন নং 3-এ বলছে আণবিক সংকেত বের করো এবং হচ্ছে একটা মোলার দ্রবণ প্রস্তুতির গাণিতিক বিশ্লেষণ করো। ঠিক আছে? এই জায়গাটা বলেছে। তাহলে প্রশ্ন নং 4 দেখো, 4-এ কি বলছে? 4-এ বলছে হচ্ছে এই যে সেম ঘটনা, আণবিক সংকেত নির্ণয় করো এবং হচ্ছে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কি। এই যে এই লিমিটিং বিক্রয়কের ভিতরেই দেখবা পরের স্টেপে কিন্তু আছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। ঠিক আছে? নির্ণয়, এই জায়গাটা কিন্তু আছে। তারপরে দেখো সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে কি বলছে? এই যে তাপ এবং চাপের প্রভাব, মানে লা-শাতিলিয়ারের নীতি। 2 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়ার অন্তর্গত? 2 নং বিক্রিয়াটির কোন বিক্রিয়ার অন্তর্গত? এই যে 2 নং বিক্রিয়া, খেয়াল করবা, এটা দেখলেই বোঝা যাচ্ছে, এইটা দেখলেই বোঝা যায় যে চাপ সম্পর্কিত কোনো একটা কিছু হইতে পারে, যেটা তোমাদের আমি টাইপ ভিত্তিক সাজেশনে বলেছিলাম। তারপরে বলছে 1 নং সমীকরণটির রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপরে বলছে 2 এবং 3 বিক্রিয়া একই ধরনের কিনা, 2 এবং 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা, এটা তোমার কাছে তারা জানতে চেয়েছে। ঠিক আছে? তারপরে দেখো এই যে সেম ঘটনা, জারণ বিজারণ একটি যুগত পথ ঘটে এবং কি তাপ এবং চাপের প্রভাব, এইটাও কি লা-শাতিলিয়ারের নীতি। ঠিক আছে? তারপরে দেখো 11 অধ্যায় কি বলছে? এই যে অসম্পৃক্ততা আসছে, খেয়াল করেছো? ভিনেগার প্রস্তুত, এইটা এইটা তোমাদের দরকার নাই। ঠিক আছে? এইটা দরকার নাই, এইটা দেখো অসম্পৃক্ততার পরীক্ষাটা আসছে। তারপরে এই যে এইটা, এইটা তো জানো অলরেডি কোনটা, CCl4, CCl3, CaCl3, এগুলি টেকনিক কিন্তু আমি ক্লাসে শিখাইছি যে কিভাবে বের করবা। এক্স থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব, এটা খেয়াল করো যে এক্সে কি তৈরি হচ্ছে। এখানে এটা দেখেই বুঝতেছি আমরা এটা অ্যালকেন প্রস্তুতি, দেখেই বোঝা যায়, কারণ এটাকে কি বলা হয়? সুডা লাইম বলা হয়, সুডা লাইম। এবং এটা কি, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তারপরে লাস্ট অফ অল দেখো, এখান থেকে লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে এইটাও কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে? মিথেন গ্যাস প্রস্তুত করা সম্ভব কিনা। এই যে টোটাল তোমাদের আমি কয়টা দিলাম দেখো তো, টোটাল কয়টা দিলাম দেখো তো। এই যে তৃতীয় অধ্যায় থেকে আছে হচ্ছে 3টা, আর চতুর্থ অধ্যায় থেকে তোমার আছে হচ্ছে বেসিক্যালি 4টা। 3 যোগ 4, 3 যোগ 4। আর এই পঞ্চম অধ্যায় দেখো 1 2 3 4, পঞ্চম অধ্যায় থেকে আছে 4টা। তাহলে এখন ষষ্ঠ অধ্যায় থেকে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, এখানেও আছে হচ্ছে 4টা। সপ্তম অধ্যায় থেকে কয়টা আছে? সপ্তম অধ্যায় থেকে টোটাল আছে হচ্ছে 2টা। ঠিক আছে? আর 11 অধ্যায় থেকে কয়টা আছে? 11 অধ্যায় থেকে আছে হচ্ছে 3টা। তাহলে এখানে কত হইলো? এখানে হচ্ছে 3 4 12, 12 আর 3 হচ্ছে কত? 15, 15 আর 3 হচ্ছে কত? 15 16 17 18, 18 আর 2 কত? 20। এই টোটাল 20টা সিকিউ যদি তুমি পড়ো এবং 20টা সিকিউ তুমি যদি খাতায় প্র্যাকটিস করো, আমি আশা করতেছি
তুমি নিজেই ফিল করতে পারবা যে পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং কিভাবে আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করেছি তোমরা এই সাজেশনটা খুব উপভোগ করেছো এবং পরবর্তীতে আমি এমসিকিউ স্পেশাল সাজেশন নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো আর অবশ্যই ভালো দলেই থাকো। ধন্যবাদ।